লক্ষণ উপসর্গ কি থাকে সেই সময়? একটা উপসর্গ মাসিকের একদম প্রথম দিন থেকে বা 2-1 দিন আগে থেকেও হতে পারে কনজেশনের জন্য, এবং সেটা কিন্তু মাসিক পরবর্তী সময়েও থাকে, এবং 2 মাসিকের মাঝামাঝি সময়ে তার ব্যথাটা কিন্তু সম্পূর্ণ নিরাময় হয় না। তার ব্যথাটা নিয়ে এসে পুরাটা মাস, হয়তো কম হয়তো বেশি, কিন্তু পুরাটা মাসই সেই ব্যথাটার সাথে চলতে হয়। যখন মাসিক হয় সেই সময়ে তার প্রস্রাব করতে সমস্যা হয়, ব্যথা হয় তীব্র, পায়খানা করতে তার প্রবলেম হয়, মানে ওই যখন পেরিটোনিয়ামে থাকে টান লাগে তখন কিন্তু প্রস্রাব পায়খানা করতে খুব ব্যথা হয়। অনেক সময় দেখা যায় সহবাসে ব্যথা হয়, এবং অনেক সময় সে বলতে পারে না, এই ব্যথার তীব্র ব্যথা নিয়ে সে বছরের পর বছর বয়ে চলছে। কি কারণে হচ্ছে এন্ডোমেট্রিওসিস? একটা যে এন্ডোমেট্রিয়ামটা আমার আদার দেন ইউট্রাস অন্য জায়গায় যায়, এছাড়া অনেক সময় দেখা যায় যে অনেকগুলি থিওরি আছে। যেটা বললাম যে রেট্রোগেড থিওরি, যে রেট্রোগেড মিনস্ট্রুয়াল ব্লাডটা যেটা নিচ দিয়ে পড়ার কথা ছিল সেটা উপর দিয়ে গিয়ে টিউব দিয়ে গিয়ে সেটা পেরিটোনিয়ামের মধ্যে সেটা হচ্ছে। এছাড়া অনেক সময় দেখা যায় যে মেটাপ্লাস্টিক থিওরি, যে কোনো জায়গার, অনেক সময় লাংসে হয়, অনেক সময় মাসিকের সময় নেজাল ব্লিডিং হয়, ইপিস্টেক্সিস হয়, যে নাকের যে এপিথেলিয়াম আছে সেখানে হচ্ছে, অনেকের স্কিনের থেকে হচ্ছে, এরকম অনেকের আম্বিলিকাস থেকে হচ্ছে, যে কোনো জায়গায় হতে পারে। এটা কেন হতে পারে? যে ওখানে যে সেলটা সেটা ওই মেটাপ্লাসিয়া হয়ে এন্ডোমেট্রিয়াম লাইক সেল তৈরি হয়, এবং হরমোনালি অ্যাক্টিভ হলে সেটা তখন শেডিং হয়। এই জন্য কিন্তু এই জিনিসগুলি বিভিন্ন কারণে কিন্তু হয়ে থাকে, এবং এটা জেনেটিক কারণে, কিন্তু সব ডিজিজেরই আমরা এখন জেনেটিক কারণ পাচ্ছি। পারিবারিক ইতিহাসের সাথে কোনোভাবে সম্পর্কিত কিনা? এটা পারিবারিক ইতিহাসের সাথে সম্পর্কিত। ফার্স্ট ডিগ্রি রিলেটিভস, যেমন মায়ের আছে, তো সেক্ষেত্রে হচ্ছে মেয়ের হতে পারে, বোনের আছে সেক্ষেত্রে বোনের হতে পারে। কখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন? কারণ অনেকে তো আসলে বুঝিনে না যে কখন চিকিৎসকের কাছে যাওয়া লাগবে। আচ্ছা, যখন আমরা হিস্ট্রি নেওয়া শুরু করলাম, যখন জিজ্ঞেস করলাম, তখন দেখলাম যে তার মা বলেছে এটা এমন থাকে, আমারও ছিল, তোমারও আছে, এটা সেরে যাবে। বা যখন অনেক সময় দেখা গেছে যে জিপির কাছে গিয়েছেন, তারা বলেছে যে এই ব্যথা স্বাভাবিক ব্যথা, যেহেতু স্বাভাবিক একটা ব্যথা হয়, তো প্রথমেই সবাই এটা স্বাভাবিক ব্যথা বলেই ধরে নেয়। এবং এন্ডোমেট্রিওসিস ডিজিজটা কিন্তু প্রোগ্রেসিভ, মানে আজকে যতটুকু আছে কালকে তার থেকে বেশি, দিনে দিনে বাড়বে, এটা কমবে না। তো এই জিনিসটা যখন আমরা ইগনোর করলাম তাকে, তার ছোট বয়স থেকে, তার যখন প্রথম থেকে সেই রকম বললো, তখন আমরা 13-14 বছর বয়সে যখন ইগনোর করলাম, যখন সে 20-25 বছরে আসলো, তখন অলরেডি তার ডিজিজটা কিন্তু অনেক দূর ছড়িয়ে গেছে, এবং অলরেডি ডিজিজটা ডেভেলপড, এবং আমরা স্টেজিং আছে কিন্তু এটার 1, 2, 3, 4 করে দেখলাম যে স্টেজ 4-এ আছে, তখন কিন্তু আমাদের ট্রিটমেন্ট করাটা খুব দুরূহ হয়ে যায়, এবং সবচেয়ে বেশি সে হচ্ছে তার বাচ্চা নিতে সমস্যা হয়। কাজে মাসিকের ব্যথাকে গুরুত্ব দিতে হবে। মাসিকের ব্যথা যদি হয় এবং সেটা অসহনীয় পর্যায়ে যায়, বেশি ব্যথা হয়, আপনাকে কিন্তু একটু ডাক্তারের কাছে আসতে হবে, গাইনোকোলজিস্টকে দেখাতে হবে, আপনাকে এক্সক্লুড করতে হবে যে এটা এন্ডোমেট্রিওসিস না। সেক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষার কি প্রয়োজন রয়েছে? এন্ডোমেট্রিওসিসে সিমটম দেখেই ডায়াগনোসিস করি, কারণ এন্ডোমেট্রিওসিসের ব্যথার একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে। এই প্যাটার্নটা আসলে অন্য কোনো মাসিকের ব্যথাতে থাকে না। তো ওটা দেখেই কিন্তু আপনার ডায়াগনোসিসটা অনেকখানি হয়ে যায়। এরপরে আমরা আলট্রাসোনোগ্রাফি, যেটা আমাদের এখন অনেক বেশি এবং সব জায়গাতেই হয়, আলট্রাসোনোগ্রাফিতে কিন্তু খুব সহজে, যদি ওভারিয়ান এন্ডোমেট্রিওমা থাকে তাহলে খুব সহজে আলট্রাসোনোগ্রাফিতে কিন্তু এটা ডায়াগনোসিস হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে যে এরপরে আমরা কিছু টিউমার মার্কার করে থাকি, যে CA-125 আছে, এটা দেখে আসলে আমরা বুঝতে পারি তার অসুখের সিভিয়ারিটিটা কেমন, তাকে এখন কি ট্রিটমেন্ট দিতে হবে, বা ট্রিটমেন্ট করার পরেও আমরা আবার দেখি যে ট্রিটমেন্টের রেসপন্সটা কেমন হচ্ছে। এন্ডোমেট্রিওসিসের সাথে বন্ধ্যাত্বের কোনো সম্পর্ক রয়েছে কিনা সে বিষয়টি একটু আপনার কাছ থেকে জানবো। যখন দেখা যায় যে মাইল্ড বলি আমরা স্টেজ 1 এবং স্টেজ 2-কে, যখন মাইল্ড ডিজিজ থাকে তখন কিন্তু বন্ধ্যাত্বটা খুব সহজেই চিকিৎসা করা যায়। খুব সহজ ওভুলেশন ইন্ডাকশন বা IUI করেই কিন্তু আমরা চিকিৎসাটা করতে পারি।